আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর বেসিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আসলে তোমরা হিসাব বিজ্ঞানের অঙ্ক যখনই করো তখন তোমাদের মধ্যে সমস্যা হয় আর্থিক বিবরণী নিয়ে। এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র হোক, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হোক, আর্থিক বিবরণী নিয়ে তোমরা সবসময় ভয় থাকো। কারণ কি? কারণ আর্থিক বিবরণী অঙ্কটা একটু বড়, এবং এই অঙ্কটা যখন করতে হয় অঙ্কটা সিরিয়াল মেনটেন করে পুরোটা অঙ্ককে শিখতে হয়, যে অঙ্কটা অনেকে শিখোয় না। এখন তোমরা যদি সঠিকভাবে সঠিক নির্দেশনা অনুযায়ী যদি পুরো অঙ্কটা না শিখেই জাস্ট তোমরা ক খ গ সৃজনশীল সমাধান করতে বসে যাও, তাহলে আসলে এই অঙ্কে তোমরা ভয় পেতেই থাকবে, অঙ্কটা তোমার কাছে কঠিন লাগতেই থাকবে। তো এই জন্য প্রথম কাজ কি, অঙ্কটা পুরোটা আগে অঙ্কটা শেখা, পুরো অঙ্কটা আগে শিখবে, দেন তুমি সৃজনশীলের দিকে মনোযোগী হও। তো এই অঙ্কটা সবাই ভয় পায়, কিন্তু ভয় পেয়ে কোনো উপায় নেই। তোমরা জানো এই অঙ্কটা আবশ্যক, ক বিভাগে এটা দিতেই হবে। দুইটা অঙ্ক থাকবে, দুইটা অঙ্ক তোমাকে মাস্ট বি অ্যান্সার করতেই হবে। অতএব কোনো উপায় নেই এটাকে অ্যাভয়েড করার। তো যাই হোক, আমরা আর্থিক বিবরণীর বেসিক বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো, জাস্ট ওর ফরম্যাটটা তোমাদের সাথে আলোচনা করব। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যারা আর্থিক বিবরণী পারো, তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর প্রথম অংশটুকু বুঝতে সমস্যাই হবে না। এই জন্য প্রথম পত্রের আর্থিক বিবরণী আগে শিখতে হবে। তো আসো আমরা সংক্ষেপে ব্যাপারটা বলি। যেমন আমাদের এখানে তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা কি? প্রথম পার্ট হচ্ছে বিশদায় বিবরণী। তো বিশদায় বিবরণীর মধ্যে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যা করেছি এখানে 99% আমি বলি সেম একই কথা। অর্থাৎ প্রথমে তুমি বিক্রয় দিয়ে অঙ্কটা শুরু করবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবে। তোমরা জানো বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে দেওয়া থাকে না। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আবার তৈরি করে নিতে হয়। প্রারম্ভিক মজুদ পণ্য, এর সাথে ক্রয় যোগ করতে হয়, ক্রয়ের সাথে আনুষঙ্গিক যদি যোগ বিয়োগ থাকে সেটা করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, এর সাথে ক্রয় যোগ করতে হবে, এবং প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। অর্থাৎ মজুরি, পরিবহন খরচ, শুল্ক, এগুলো যদি থাকে, ডক চার্জ, এগুলো যদি থাকে তাহলে এগুলো নিয়ে এসে আমরা ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদের সাথে এগুলো যোগ করে, এবং যে যোগফলটা হবে সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়। তা আমাদের মেন কাজ হচ্ছে আসলে বিক্রিত পণ্যের ব্যয় বের করা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি হয়? বাদ দিলে মোট মুনাফা হয়। মোট মুনাফার পরে আমরা কি করব? সাধারণত আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিব। পরিচালন ব্যয়গুলো কী কী? যত ধরনের পরিচালনা করতে গিয়ে যত যত ব্যয় হয় প্রতিষ্ঠানে, যেমন বেতন হতে পারে, ভাড়া হতে পারে, বিমা খরচ হতে পারে, অনাদায়ী পাওনা হতে পারে, বিজ্ঞাপন খরচ হতে পারে, অনেক খরচ আছে। বিভিন্ন স্থায়ী সম্পত্তির অপচয় হতে পারে, অবলোকন হতে পারে। তো যাক, এই যত খরচ আছে এগুলো আমরা এখানে নিয়ে আসবো, খরচগুলো যোগ করব। যোগ করে দেন আমরা মুনাফা থেকে খরচ বাদ দিয়ে আমরা নেট পরিচালন আয় বের করব। নেট পরিচালন আয় বের করার পর আমাদের কাজ কী হবে? অপরিচালন আয় যোগ করা এবং অপরিচালন ব্যয় বিয়োগ করা। তাহলে আমাদের নিট আয় বের হয়ে যাবে। অপরিচালন আয় যোগ করবো কোনটা? বিনিয়োগের সুদ। সাধারণত ধরে রাখো একটা এন্ট্রি আপাতত মাথায় রাখো, অঙ্ক করতে গিয়ে আর দু একটা এন্ট্রি পাবে। তো বিনিয়োগের সুদ যোগ করবে, ঠিক আছে। আর অপরিচালন ব্যয় বাদ দিবে কোনটা? ঋণের সুদ। মনে করি ঋণের সুদ, অপরিচালন ব্যয় বাদ দিবে, ঠিক আছে। আরও আছে দুই তিনটা করে এন্ট্রি, একসাথে বড় অনেকগুলো বললে আরও ভয় পেয়ে যাবে। তো বেসিক বিনিয়োগের সুদ, অপরিচালন আয় মনে করো, অপরিচালন আয়, এবং ঋণের সুদ, অপরিচালন ব্যয়, ঠিক আছে। আচ্ছা, এক কথা, ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে ব্যয়গুলো হয় না সেটা অপরিচালন ব্যয়, আর যেই আয়গুলো হয় সেগুলো অপরিচালন আয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমরা যোগ বিয়োগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে নিট আয়। এটা কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এতটুকু হুবহু মিল। প্রথম পত্রে এতটুকু তোমাকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও এই নিট আয় বের করতে হবে। আর এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যখন করব তখন আমরা কি করব? এটাকে নিট আয় বলবো না, এটাকে বলবো কর পূর্ব নিট আয়। মানে এরপর আবার সরকারকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, এই জন্য এটাকে বলা হবে কর পূর্ব নিট আয়। এরপর আমরা কর বাদ দিব, ঠিক আছে। আয়কর সঞ্চিতি নামে আমরা করটা বাদ দেবো। আয়কর সঞ্চিতি এটা কিন্তু আমাদের সমন্বয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি বা আয়কর থাকবে সেটাকে আমরা এখানে বাদ দিব। তারপর বাদ দিয়ে যে রেজাল্ট হবে সেটাকে বলা হবে কর বাদ নিট আয়, ঠিক আছে। আমাদের প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি? সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী খুব সহজ, ছোট, বেশি ডিফারেন্স না, বেশি বড় হবে না এটা। এক নম্বর আমরা দুইটা এন্ট্রি প্রথমে বসাবো, দুইটা এন্ট্রি যোগ করে বসাবো। এক নম্বর হচ্ছে গত বছরের সংরক্ষিত আয়ের কত উদ্বৃত্ত আছে সেটা আগে বসাবো। সেটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে তোমার সংরক্ষিত আয় বিবরণে একটা টাকা দেওয়া থাকবে, সেটা বসাবে। এবং এর সাথে যে এখন যে এক নম্বর ঘরে যে রেজাল্টটা পেলাম কর বাদ নিটা, এটা যোগ করে বসাবো। এটা অবশ্যই যোগ করবো, দুইটা যোগ করলে আমাদের প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা থেকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে বেশ কিছু এন্ট্রি। তো এন্ট্রিগুলোকে আমি তিন ভাগে তোমাদেরকে শেখাই, তিন ভাগে ভাগ করি, যে তিনটে এন্ট্রি বাদ দিতে হবে। এক নম্বর, সকল লভ্যাংশ বাদ দিবা। সকল লভ্যাংশ, র্যামিনের লভ্যাংশ যা আছে, সমন্বয় লভ্যাংশ যত আছে সব লভ্যাংশ বাদ দিবে, একটা লভ্যাংশ বাদে।
দাবিহীন লভ্যাংশ বাদে, দাবিহীন লভ্যাংশ দায়, ঠিক আছে, দাবিহীন লভ্যাংশ বাদে যত লভ্যাংশ থাকবে, র্যায় মিলে থাকুক সমন্বয়ে থাকুক, সেটা বাদ যাবে। লভ্যাংশ, সকল প্রকার লভ্যাংশ বাদ যাবে। 2 নাম্বার, সকল স্থানান্তরিত এন্ট্রি, সমন্বয় বলবে যে এত টাকা অমুক তহবিল স্থানান্তর করো, স্থানান্তর যত এন্ট্রি থাকবে সেটা এই বাদের মধ্যে বসাবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে কি, তোমার পুরাতন আয়কর এবং আয়কর সঞ্চিতি বসাবে, ঠিক আছে। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে প্রথম আমরা কি করব, গত বছর সংরক্ষিত আয় উদ্বৃত্ত বসাবো, যেটা র্যায় মিলে দেওয়া থাকবে। আর আমরা যে 1 নম্বর ছকে রেজাল্ট বসিয়েছি সেটা আমরা বসে যোগ করব। এখান থেকে আমরা বাদ দিব সকল লভ্যাংশ বাদ দিব, সকল স্থানান্তরিত এন্ট্রি বাদ দিব, এবং সকল স্থানান্তরিত বাদ দেওয়ার পর পুরাতন আয়কর এবং আয়কর সঞ্চিতি বাদ দিব। পুরাতন আয়কর এবং আয়কর সঞ্চিতি র্যায় মিলে দেওয়া থাকবে। বিশেষভাবে লক্ষণীয়, আমাদের কিন্তু অঙ্কে পুরাতন আয়কর নতুন আয়কর দুটোই দেওয়া থাকবে, তোমাকে বুঝতে হবে কোনটা কোথায় যাবে। পুরাতন আয়কর সঞ্চিতি আয়কর এগুলো র্যায় মিলে দেওয়া থাকবে, র্যায় মিলে যে আয়কর দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পুরাতন, তোমাকে বলা থাকবে না যে পুরাতন এটা নতুন এটা। তো আমরা জানি র্যায় মিলে সকল এন্ট্রি আসলে পুরাতন আর সমন্বয়গুলো নতুন, ঠিক আছে। তো র্যায় মিলে এন্ট্রি যে আয়কর দেওয়া থাকবে, আয়কর সঞ্চিতি দেওয়া থাকবে, সেটা কিন্তু সংরক্ষিত আয় বিবরণীতে বসবে। আর নতুন আয়কর সঞ্চিতি সমন্বয় দেওয়া থাকবে, ঠিক আছে। নতুন পুরাতন একসাথে হবেই না, এরা একসাথে আসবে না, এক ঘরে আসবে না। নতুন এক ঘরে যাবে, নতুনরা যাবে 1 নম্বর ঘরে, আর পুরাতনগুলো আসবে কোথায়, 2 নম্বর ঘরে। তাহলে এভাবে যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা বেরোবে সেটাকে আমরা বলবো সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত। তো এটা হয়ে গেলে আমাদের 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর এবং লাস্ট স্টেপ হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী, যেখানে সম্পত্তি এবং দায়গুলো থাকে। তো সম্পত্তি পাশকে আমরা 4 ভাগে ভাগ করবো, ঠিক আছে। কী কী, স্থায়ী সম্পদ, 2 নম্বর বিনিয়োগের ঘর হবে আলাদা, হ্যাঁ, হিসেবে কিন্তু প্রথম বছরে হয়তো অনেকে বিনিয়োগের ঘর করি না আমরা, তো বিনিয়োগের ঘর হবে আলাদা। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে চলতি সম্পদ, এবং 4 নম্বর অসমন্বিত খরচ বা ব্যয় বা ভুয়া সম্পত্তি বলা হয়। তাহলে 4টা ভাগ, ঠিক আছে। সম্পত্তি, স্থায়ী সম্পত্তি কী কী আসবে, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান ঘর, এইগুলো আসবে, মানে সুনামও এখানে নিয়ে আসবে, স্থায়ী সম্পত্তির মধ্যে নিয়ে আসবে। 2 নম্বর বিনিয়োগের ঘর শুধু বিনিয়োগেই বসবে, বিনিয়োগ, সরকারি সিকিউরিটি, সঞ্চয়পত্র, এগুলো সাধারণত বসবে। 3 নম্বর চলতি সম্পদ কী কী, নগদ, ব্যাংক জমা, সম্মানিত সমাপনী মজুদ পণ্য, যে কোনো সাপ্লাইজ থাকলে সাপ্লাইজ, ঠিক আছে, অগ্রিম কোনো খরচ থাকলে সেগুলো, যেগুলো আমরা চলতি সম্পদ হিসাবে জানি, সেগুলো বসবে। এবং 4 নম্বর অসমন্বিত খরচ, এটা খুব গুরুত্বপূর্ণ, ভুয়া সম্পত্তি। এখানে 3টা এন্ট্রি মনে রাখো, 3টা এন্ট্রি ঘুরে ফিরে আসে সাধারণত। কী কী, 1 নম্বর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, 2 নম্বর হচ্ছে প্রাথমিক খরচাবলী, 3 নম্বর হচ্ছে শেয়ার অবলাভকের দোস্তরি বা কমিশন, ঠিক আছে। এটা হচ্ছে ভুয়া সম্পত্তির উদাহরণ বা অসমন্বিত ব্যয়ের উদাহরণ। এগুলো যোগ করলে আমাদের মোট সম্পত্তি হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার শেয়ার মালিকদের দায় ও মালিকানা চলতি, শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ। তো এখানে আমরা এটাকে আমরা 4 ভাগে ভাগ করি, সাধারণত 5 ভাগে ভাগ হয়, কিন্তু আমি তোমাদের 4 ভাগে আপাতত দেখাচ্ছি। পঞ্চম ভাগটা আসলে আলাদাভাবে ভিতরে ইনার কলমে রাখতে হয়। তো 4টা ভাগে দেখো কী কী। 1 নম্বর শেয়ার মূলধন মানে কত শেয়ার ইস্যু করা হয়েছে, সেই শেয়ারটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে শেয়ার মূল্য, সেই টাকাটা বসাবে। 2 নম্বর সঞ্চিতি ও উদ্বৃত্ত, সকল সঞ্চিতি এই সঞ্চিতি উদ্বৃত্তের ঘরে বসাবে, সাধারণ সঞ্চিতি বললো বা যে কোনো সঞ্চিতি থাকুক সেটা বসাবে। আর 2 নম্বর ঘরে যে রেজাল্ট উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তটা এখানে বসাবে। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মানে ঋণপত্র, বন্ড, এগুলো থাকলে আমরা এখানে বসাবো। আর 4 নম্বর হচ্ছে চলতি দায় মানে সকল চলতি দায় বসাবো, যেগুলো আমরা চলতি দায় হিসাবে চিনি, সকল চলতি দায় আমরা 4 নম্বর হিসেবে বসাবো। সেগুলো প্রদেয় হিসাব বা পাওনাদার হতে পারে, প্রদেয় বিল হতে পারে, হ্যাঁ, বকেয়া সুদ হতে পারে, ঠিক আছে। যত বকেয়া দায়গুলো আছে চলতি দায়, সেগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এগুলো হয়ে যাবে। তাহলে আমরা এই 4টা হেডিংয়ের যোগফলগুলোকে আমরা টোটাল করব, টোটাল করে দেখব সম্পদের যোগফলের সাথে এই যোগফল মিলে যাবে। তাহলে আমরা এবার পুরো অঙ্কটা শিখতে পারবো। আরেকটা ব্যাপার যেটা বলেছিলাম, দায় পাশে 5 নম্বর আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে সম্ভাব্য দায়। এটা ওই যে অনেক সময় কোম্পানির সাথে বিভিন্ন মামলা মোকদ্দমা থাকে, প্রশ্ন বলা থাকবে সমন্বয় লাস্টের দিকে যে এত টাকা মামলাধীন আছে। তো এরকম কোনো এন্ট্রি থাকলে সাধারণত সেটা আমরা সম্ভাব্য দায় নামে, চলতি দায়ের পরে সম্ভাব্য দায় নামে একটি হেডিং দিয়ে আমরা সেটা বলে দেবো এত টাকা মামলাধীন আছে, এবং টাকাটা ইনার কলমে ভিতরে রাখতে হবে, টাকার উপরে শো করতে হয় না। তো ঠিক আছে, এটা মাঝে মাঝে আমাদের কিন্তু অঙ্কে থাকবে। তো এই স্ট্রাকচারটা তোমাদের বোঝালাম, এই স্ট্রাকচার মাথায় রেখে অঙ্ক করো ধীরে ধীরে। ফার্স্ট পার্টের অঙ্ক পারলে এই অঙ্ক দেখবো যে বেশি কঠিন না, শুধু তোমার সঞ্চিতি, স্থানান্তর এন্ট্রি, লভ্যাংশ, এই 2-3টা এন্ট্রি ঝামেলাগুলো বা সব দেখবে ফার্স্ট পার্টের মধ্যে। আশা করি স্টেপগুলো ফলো করবে এবং অঙ্কগুলো ভালোভাবে শিখবে। ধন্যবাদ, জাজাকাল্লাহ।